আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত, এমপি তামিম সরকার। গল্প পাঠে আমি জয়ন্তী। আমি জীবনে কোনো মায়ার দিকে তাকাই নাই শুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আরো শক্ত করে জড়িয়ে ধরে শুভাকে। শুভার অস্বস্তির মাত্রা আরো বেড়ে যায়। আমি কখনো কোনো মায়ার প্রেমে পড়ি নাই শুভা, কিন্তু তোমার প্রেমে পড়ছি। এমনভাবে পড়ছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় শুভা, নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এমন ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই শুভার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায়। মনে হচ্ছে ছেড়ে দিলেই শুভা পালাবে। তামিম শুভাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো, নিজের এই হাত দিয়ে তোমার কবর খুঁড়ব। তামিমের ঠান্ডা মস্তিষ্কে বলা কথাগুলো সূচের মতো বাঁধল শুভার গায়ে। সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা কাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডও যার কথাতে চলে, তাকে জীবনের সাথে জড়ানো আর স্বেচ্ছায় বিষপান করা একই কথা। অজান্তে শুভার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাটাও বোধহয় বাড়ল তার। ব্যথায় নয়, ভয়ে, আতঙ্কে। তামিমের আতঙ্ক শুভার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে, আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম শুভার দিকে তাকায়। শুভার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম শুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। এই সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে শুভাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তার পঞ্চপাণ্ডব পিছু নেয় খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম শুভার কপালে হাত দিয়েই থাকে, আর শুভা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলছিল তার মন। হয়তো জ্বরটা বোধহয় বেশিই হয়েছিল, তাই শুভার এমন চুপচাপ বসে থাকা। শুভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে চলে আসে দুজন ওয়ার্ড বয়। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় শুভাকে। তামিম হুইল চেয়ারে শুভাকে না বসিয়ে নিজে কোলে করে নিয়ে যায় তাকে। এমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নেই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে এখানে আনেন। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। তামিমের বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স, ওয়ার্ড বয়ও দৌড় শুরু করেন। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত হওয়ায় খুব সহজে কেউ ফোন ধরল না। আবার যারা যারা ধরেছে তারা দৌড়ের উপরে আছেন। ডাক্তার না, পুরো হসপিটাল স্টাফেরই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে। তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। শুভাকে বেডে বসে তার সামনে চেয়ার পেতে বসে তামিম। শুভা তখনও একদম বরফের মতোই ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলকে তাকিয়েছিল তার রাতপরীর দিকে। চোখের পলক ফেলল কিনা একমাত্র তামিমই জানে। দিন দিন শুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলছিল। যেই তামিম সরকারের ভয় বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভেতরে। ভাই! তামিম ভ্রুকুচকে তাকায় মানিকের দিকে। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভিতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে এখনো 1 মিনিট বাকি আছে।
তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই এমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়। 15 মিনিট পার হওয়ার আগেই 17 জন লেডি ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হওয়ায় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভিতরে ঢুকে পড়ে, আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিন্ত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যতটা সম্ভব যত্নে দেখবেন। মনে রাখবেন, এমপি তামিম সরকারের বউয়ের গায়ে হাত দিয়েছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন। জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার, পেশেন্ট হাই ফিভারে ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, শুধু ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাঁফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম ভিতরে ঢুকতে লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোয়াল শক্ত করে সামনে তাকায়। এমন কি আছে যেটা দেখে তার রাতপরি ভয় পেয়ে গেছে? কিন্তু পরক্ষণেই তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুভা ইঞ্জেকশন দেখে তার চোখ ভয় বড় বড় করে ফেলে। তামিম তার পাশে গিয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার? ছোট সুই আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইঞ্জেকশন আনতে। তামিম সুভার মাথায় হাত বুলিয়ে দেয়। ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়। আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখব। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকিয়ে বলে, একটুও ব্যথা নাই সুভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়। এভাবেই তুমি আমাকে ধরে থেকো সুভা, আর সাইডও না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আবার শক্তির চূড়ান্ত রূপও। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে। সবার অঙ্গ মিলে, মগর আমারটা তো মিলে না। তুই গাধা ছাত্র যে, তাই সাকিব্বা? আহারে, আমার এই 3 বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্গ সেই অঙ্গ না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। কিসের অঙ্গ মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাপাতি রামদা নিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়। তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতাছি। ওহো, 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। সুভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। সরকার বাড়ি। তামিম সরকার বাড়িতে এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে আর ফোন বের করে সুভার ছবিগুলো দেখতে থাকে। মাদকের নেশার থেকেও বড় হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে সুভা। তামিম সুভার উপরে ডিপলি চুমো খায় আর বুকের উপরে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জ্বরটা একটু বেশিই বেড়ে যায় সুভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমোচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায় তামিমের। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় একটু বেশিই এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশের নেতার একমাত্র বড় ছেলে।
তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয়। শিকদার বাড়ি। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানিপট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5 থেকে 6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। সুভা মা কোথায়? উপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয়। ডাক্তার আর নার্সদের এমন ইম্যাচিওর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। সুভার মা আর 7-5 না ভেবে উপরে উঠে যায়, দরজা লাগিয়ে দিয়ে। উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায়। বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবার বড় সড়ো ধাক্কা খায় সুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুভার বাবা? ম্যাডাম, ভিতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু রেখে নিচে চলে যায় লোকগুলো, আর সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করে না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো এটাতে একটু চিন্তায় পড়ে তার মা। হয়তো মেয়ে অসুস্থ, তাই পাঠিয়েছে তার পছন্দের সব কিছু। সুভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। সুভা দেখেও কল ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে প্রায় একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুভা মা, তামিম স্যার কল করছে, একটু তাড়াতাড়ি ধরুন। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। সুভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই কি করছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না, পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসব। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় সুভা। সরি, আর এমন হবে না। সুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। সুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। সুভাও কিছু চিন্তা না করেই ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। সুভার বাবাও একটু লেট করে ফিরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় সুভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর তাকে বলতে পারে না। সুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়।
সুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সুভা। ঘুমের ঘোরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে সুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো করে তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। সুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পোড়াবাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায় আর একদম মাঝে যে বেঞ্চে বসে পড়ে সুভাকে ধরে। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাত পড়ি। কিছু খাবে? সুভা মাথা নেড়ে না বোঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য, রাত পড়ি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো রাত পড়ি। তামিম জড়িয়ে ধরে সুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসেই আমরা বিয়ে করব রাত পড়ি। তোমাকে ছাড়া এক একটি সেকেন্ডও 1 বছরের সমান। সুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলোও শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাত পড়ি, না হলে তুমি জানো আমি কি কি করতে পারি। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসিয়ে ওভাবেই জড়িয়ে ধরে রাখল। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলোও যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভা। সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাত পড়ি। তামিমের এমন ঘুর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সব সময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন তালবেতাল কথাগুলো শুনে সুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকল, আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবারও প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা, থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরও কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এইভাবে বৃষ্টিতে হাঁটব, কিন্তু তুমি তো বিয়ে করলা না, তাই প্রেমিকা নিয়েই হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই তামিম সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বোঝায়। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভা। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা সুভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার উপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিতে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভিতরে। সুভা! তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পেছনে তাকাতেই দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার।
আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। সুভা চোখ মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভেতরে ঢোকাতে 2 হাতে শক্ত করে ধরে ছাতাটি সুভা, আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে, আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে ফেলে। এইডা আমি কি দেখলাম রে শালার ভাইরা? চুপ কর বেডা, তুই কিছু দেহস নাই। সাকিব বাহ, মাহির ঠিক কইছে, তুই কিছু দেহস নাই, আমরাও দেখি নাই। ভাই যে ভাবিরে চুম্মা দিছে। মানিক্কা, ঠিক কইছস, ভাই যে ভাবির ছাতার ভিতরে ঢুক্কা চুম্মা দিছে এইটা তো দেহিই নাই। আরে টাকলাম অফিস, ভাবির ছাতার রং যে কালা, মানিকের মতো কালা, এইটাও তো দেহি নাই। তুই আমারে আবার কারা কইলি ভোটকা রফিক? আদর কইরা কইছি ডার্লিং। মালের ডার্লিং তুমি আমার, বেডা লুইসা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটুও পিছনে ফিরে তাকায়নি সে, আর সুভাও তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে, আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে। দেখ ভাই মুচকি মুচকি হাসতাছে। নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে, কয়দিন পর 2 চক্ষু ভাসে। সাকিবের কথা তামিমের কান অবধি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবো রে সাকিব? ভাই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কয়তাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় এক একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খান বাড়িতেই থাকে তারা। 5 জনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখেও তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা 5 জনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে। তামিম চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা। প্রায় প্রতিটি মুহূর্ত তার উপর নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎই মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন এক রকমের আনন্দেই ভরিয়ে তোলে সুভাকে। এভাবে 2 দিন কেটে যায়। তামিম সুভার থেকে আলাদা। উফ, কি শান্তি। সুভা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেই তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলবে না, আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এইভাবে 2 দিন ধরে কারো সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম, আর গ্যালারিতে ঢুকে সুভার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে তুই? তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম। তারপর সুভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পেছনে। কি খাইতেছেন ভাই? তোর 40 খানা। তামিমের তার রাত পরীর ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4 জন চলে আসে। তুই শালা ভাইয়ের প্রেমে বহুত বাধা দেস। ও কষ্ট। মজা ল শালার ভাইরা। 4 দিন পর কলেজে ফেয়ারওয়েল।
প্যারালের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই, তাই একই রঙের শাড়ি পরে সকলে, আর সুভাকে জোর করে। সুভা অনেক না না করেও শেষে রাজি হয়ে যায়। আর কী বা করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের, তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে, হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব, এই নতুন কলেজ সুভাকে এমনভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুভাকে যেন আজকে একদম অন্যরকম লাগছে। তামিমের রাত পরি যেন আজ রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষ হওয়ার পর কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পেছনে লাগে, আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। এই, কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটে ছেলে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলেকে আর পেরে ওঠে না, সে হুট করে এগিয়ে এসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। সুভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চাপাতি এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটি। রক্তের ছিটা ফোঁটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয় আর আতঙ্ক বাসা বাঁধে সুভার মনে। ভয় ভয় সামনে তাকায় সে। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আরেক হাতে ব্রাউন মোটা সিগারেট টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চ পাণ্ডব, নিঃশব্দ, কিন্তু চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে, আর সুভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখল কি দেখল না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশিনগর আবারও রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল, আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে, কোনো ক্ষমা নেই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। মাটির নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর আটোসাটো ঘরটি মূলত রঙ্গমঞ্চখানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটি দেওয়ালে দেওয়ালে লেখা। না, কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটি দেওয়াল সাক্ষী। তামিম চেয়ারের উপরে পা তুলে বসে সিগারেট টানতে থাকে, আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না, এক তার আব্বাজানের অপমান, দুই তার পছন্দের জিনিসে অন্যের নজর। তামিম উঠে দাঁড়িয়ে আড়মোড়া দেয় শরীরে। সাকিব, এলন ভাই। সাকিবকে ডাকা মাত্রই সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতিটি তুলে দেয়। তামিমকে চাপাতি হাতে দেখেই ভয় আত্মা বের হয় ছেলেটির। যা, বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। আই মাহির, সিগারেট দে। তামিম এক হাতে চাপাতি তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারে। চকে দেখার পারমিশন কাউকে দেয়নি, তাকে কুত্তার বাচ্চা ছুঁইতে গেছিল। কি সাহস, ভাবা যায়? অবশিষ্ট সিগারে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি, গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তামিমের চেম্বার।
তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয়, কিন্তু কেউ খোলে না। তামিমের কড়া নির্দেশ, সে না আসা অবধি দরজা যেন খোলা না হয়। সুভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে সুভার কানে। ভয় আরও জড়সড় হয় সে। দরজা খুলে ভেতরে ঢোকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে, আর সুভা ভয় একটু পিছিয়ে যায়, কিন্তু পেছনে সোফা থাকায় পেছোতে পারে না সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্মভাবে পরখ করে তামিম। শরীর দেখানোর কি খুব শখ তোর? তামিম এক ঝটকা দিয়ে সুভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই, তুই জানিস না তুই আমার? বল, জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুটির মতো হাতের শক্তি কিছুই নয়। টপ টপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। বলেছিলাম অবাধ্য হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না না, সুভা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপরে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আপনার কথার অবদ্ধ হব না, প্লিজ আমাকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতে অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে, তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা ভয় নড়ে চড়ে ওঠে একটু। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বালা কমছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। কিন্তু আমার তো কমে নাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা? কেন? সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়তে ব্যথায় ডুকরে ওঠে সুভা, কিন্তু সেদিকে তামিমের কোনোই ধ্যান নেই। ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীরে থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয় 8 থেকে 80 সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। সুভার বাবা মা আসাতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে সুভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দিবেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন, সুন্দর লাগে শুনতে। তামিমের কথা শুনে সুভার মা বাবা ভয় শুকনো ঢোক গিলল। তামিম উঠে সুভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পিছনে ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তামিম চলে যাওয়ার সাথে সাথে সুভার মনের ভয় আরও বাড়িয়ে দিয়ে গেল।
এতদিন যেই ভয়টা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল সুভার বাবা মা সব কিছু। সুভার মা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর সুভার বাবা চুপচাপ যেয়ে নিজের মেয়ের পাশে বসে পড়লেন আর হাতটা ভালোভাবে দেখতে থাকলেন। কতটা পুড়ে গেছে, হাতের প্রায় বেশিরভাগই ব্যান্ডেজ করা। সুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মায়ের সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না সে। সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে, কতদিন ধরে তামিম সরকার তোর পিছনে লেগেছে? সুভা মাথা নিচু করেই রাখে। 26শে মার্চের কলেজ প্রোগ্রামের দিন থেকে। সুভার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা সুভাও বোকা বনে যায়, কারণ সে কখনোই এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে এসেছে। এতদিন বলিসনি কেন বোকামে? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে সুভা অঝরে কান্না শুরু করে দেয়। আমি আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি, তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। সুভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে সুভার মা। এটা কান্নার সময় নয় সুভার মা, পরে অনেক সময় পাবে কান্নার। তাহলে তুমি কি করতে বলছো? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিব? সুভার বাবা কিছু না বলে সোজা উঠে বাইরে বেরিয়ে যায়, আর সুভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। সুভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু যার ভয় আরশিনগর থেকে শুরু করে পুরো দেশ ভয় থাকে, তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে? তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অবধি কেউ আওয়াজ তোলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর তার পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কস সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটাই ঝাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাধাসিধেভাবে আপনি ভাবে সাপড়ে বিয়ের জন্য কইলেন? একটু অন্যরকম ভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখের নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউ সহজে বুঝতে পারে না, আর না কারো বুঝার সাধ্য আছে। শিকদার বাড়ি। সুভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর সুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে। সুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যায়, যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। সুভার পাসপোর্টটা কোথায় সুভার মা? আলমারিতে আছে, দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দেব। শুক্রবারে তামিম সুভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? সুভার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যিই তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এইভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবেন না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হল রুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতা কর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হল রুমে পা রাখতেই নেতারা যে যার মুখে তাকায়, আর ভয় তাদের ঘাম ছুটতে থাকে। কারণ তামিম আসবে আর খুন খারাপি হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান। জি বাবাজান। আমি বিয়ে করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পুড়ল যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান, মেয়েকে?
তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলেন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বোলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হব না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রা নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিছুই লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যায় সে। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যেয়ে সোজা সুভাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে সুভা কল ধরাতে তামিম তেমন প্রতিক্রিয়া দেখালো না। হয়তো মেয়েটা ঘুমোচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়েই ছাড়ল। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা। হাতের টনটন ভাবটিও একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল সুভা। ঠিক তখনই তার মা ভেতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। সুভা। জি মা। তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনে সুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। সুভা অসহায়ের দৃষ্টিতে তার মায়ের দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে, 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসতেছি নিতে। তামিমের টেক্সট দেখে সুভার মুখ আরও ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুভা উঠে রেডি হতে থাকে। ঠিক তখনই আরেকটা টেক্সট আসে, হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। যেই হিজাবের জন্য এত কিছু হলো, আজকে তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। সুভা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। সুভার মা তখন হলরুমে বসা। সুভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। সুভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদেও কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পোড়াবাড়ির জায়গায় বিশাল একটি রিসর্টে যায়। অবশ্য জঙ্গলের ভেতর যে এমন কোনো কিছু থাকতে পারে সেটা জানা ছিল না সুভার। সে নেমে চারপাশে এক পলকে চোখ ঘুরিয়ে নেয়। সুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটি মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। সুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানেই বা কেন আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল সুভা। কিছুক্ষণ পর সুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো তেমন কিছু নেই। তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময় সুভা উপরে তাকালো। প্রায় 5 থেকে 6টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল গোল করে ঘুরতে লাগলো। সুভা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো। আর বিভিন্ন রং দিয়ে আকাশে 7 থেকে 8টি ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবা। ঠিক তখনই একটা কালো চপার সুভা থেকে একটু দূরে দাঁড়ায়, আর তার ভেতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। তার হাতে একগুচ্ছ গোলাপ। তামিম হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা সুভার সামনে আর তার হাত থেকে গোলাপগুলো দিয়ে দেয়। আমার বউ হবা? সুভা মনে মনে না না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো, হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে সুভার সাথে সাথে মাথা নাড়ায়। জি। গুড। তামিম পকেট থেকে একটা হীরার আংটি বের করে আর সুভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে, আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়িয়ে ধরি, কিছু মনে করো না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে, আর আকাশে বাজি ফুটতে থাকে। গোলাপের পাপড়ির বর্ষণও চলতেই থাকে। এ যেন এক রূপকথার কাল্পনিক চিত্র। গপ্পবাসর।
গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয় তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেক দিকে। তামিম শুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সব কিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো শুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে শুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষেই ছিল, তাই শুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে শুভাকে জড়িয়ে ধরে রাখে, আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে, আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। কালামানিক, আমিও কাউরে জড়াইয়া ধারবার চাই। সাকিব, বিদ্যুতের খাম্বারে ধর গাজা, সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলে হেসে ওঠে। কালামানিক, সাকিব বাহ, তোরে আমি এমন জায়গায় পাঠামু জিন্দেগিতে আর ফেরত আইতে পারবি না। সাকিব, পাট খেতে পাঠাস, লগে একটা সেরিও দিস। কালামানিক, শালা লুইসা। মাহির, কথা বাদ দিয়া ফুল সেটা শালার ভাইরা, ভাই নইলে আমাগো চামড়া ছিঁড়ে ফেলাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম শুভাকে জড়িয়ে ধরে থাকে, আর পরদিকে শুভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে শুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার শুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোবার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম শুভার গলা থেকে নিজের মুখ উঠায় আর নিজ হাতে শুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো শুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম, তামিম শুভার ঠোঁটে আঙ্গুল দেয়। এখানে না, তোমার জায়গা ভেতরে, বাইরে বাইরের মানুষরা কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢোক গিলে শুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্যদিকে নেয়। শুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকে ডেকে অভ্যাস করছি। শিকদার বাড়ি। শুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়, না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। শুভার হাতের দিকে তাকালে ভয় কলিজা কেঁপে ওঠে শুভার মায়ের। ফুলের মতো একটা মেয়ের কি দশা হলো তার। শুভার মায়ের চিন্তার মাঝে শুভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে শুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি? শুভার বাবা সোফাতে বসে যায় আর এক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে শুভার বাবা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে শুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। শুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? অফিসে ঢুকেই বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? শুভাকে পালাতে হবে। মানে খুব সোজা শুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দেব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবনী এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে শুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরণী হয়ে। তামিম শুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আসতে আসতে শুভা লক্ষ্য করে রিসর্টের দেওয়ালে দেওয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো।
তার মানে এটা তামিমের প্রাইভেট রিসর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের রিসর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখে আটকে যায় উপরের দেওয়ালগুলোতে দেখতে দেখতে। কয়েকটা দেওয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সব ছবিগুলোই তামিম যতবার সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করত এটা সুভা জানে, কিন্তু সুভার এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কি বলবা? বিয়েটা কি এই শুক্রবারেই হবে। তামিমের কথা শুনে সুভা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারেই বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়দিন পরে করা যায়? কেন, অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই। না না, এসব কিছু নয়। আসলে সোজাসাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই এক মাস কি আমাকে সময় দেওয়া যায়? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা উপরে ওঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না এটা জানো তো। সুভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুন করার রেকর্ড আছে আমার। আমাকে ঠকানোর কথা চিন্তা করো না রাত পড়ি। ভালোবাসি বলে যে তোমাকে কিছু করব না এটা ভেবো না। তামিমের এমন কাটছাট কথার উত্তরে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কাছে আসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে সুভা। আসতে বলেছি। সুভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম সুভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেগে দাঁড় করায়। আমাকে ঠকাবা না তো রাত পড়ি? সুভা মাথা নেড়ে না করে। আচ্ছা, তাহলে একটা চুম্মা দাও। কি দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে সুভা রাজি হয়ে যায়, কিন্তু তামিম সুভার থেকে বেশ লম্বা হওয়ায় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়।